বিশাল একটা বিজয় হয়েছে আমাদের। এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক লাগানো হয়েছে, একই সাথে মোদিরে পাইরে ফেলার ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে। বেশ কিছু বড় মাপের খবর, বড় মাপের বলছি কারণ যে খবরটার জন্য প্রায় 14-15 মাস আমরা অপেক্ষা ছিলাম, অবশেষে সেই খবরটি পেলাম। আওয়ামী লীগ আমলে গুমের ঘটনার 2 মামলায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই খবরটার অপেক্ষায় আমরা ছিলাম। দীর্ঘ 13-14 মাস অপেক্ষার পর আমরা এই খবরটি পেলাম। ডক্টর ইউনূস যে এভাবে সারপ্রাইজ দিবে সেটা আমরা কখনো কল্পনাও করিনি। ডক্টর ইউনূসের সেই চমকপ্রদ সারপ্রাইজটা কি, সেটা হলো বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে। কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায়, নতুন অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। হাতে আছে আর 11 দিন। কি করবেন জেনারেল ওয়াকারুজ্জামান, কি করবেন? আমরা আজকের বিশ্লেষণে ঠিক এই জিনিসটাই আসলে বোঝার চেষ্টা করব। এর আগে বাংলার ইতিহাসে কখনোই ঘটেনি, সুতরাং এটা একটা বিরল এবং একটা এক্সট্রা অর্ডিনারি। ওরে কে কোথায় আছিস? ওরে রাম, ওরে শ্যাম, ওরে যদু, ওরে মধু, আয় আয়, আজকে তোদের আরো একটা খুশির খবর দেই। বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে। ইটস কল্ড সিস্টেম। ইহা হচ্ছে এই মুহূর্তে সিস্টেম। ডক্টর ইউনূস সাহেব কেটে দিয়েছেন। ডক্টর ইউনূস বলে নাই, কিন্তু কাজে প্রমাণ করছে। আপনারা জানেন যে আপনি দেখলে আজকে দেখবেন একাই ঘুম হারাম করে দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুড়া হইলেও কিন্তু শক্ত আছে, যেটা সে করবে বলছে সেটা করেই ছাড়বে। তাই বাংলাদেশ প্রেমীদের বিজয় হবে ইনশাআল্লাহ। না, সেটা হয় নাই। আমরা যেটি ধারণা করেছিলাম সেটাই হতে যাচ্ছে। ভাই, এই দায়িত্ব পালন করার জন্য কলিজা লাগে, কলিজা। তিনি ছাত্র জনতার পক্ষে থাকবেন, বাংলাদেশের মানুষের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আতঙ্ক শুরু হয়েছে সেনাবাহিনীর মধ্যে, কারণ 24 জন সেনা অফিসারের নামে ওয়ারেন্ট জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে তারা ভাবতে পারেননি যে এইভাবে রানিং 14 জন, অবসরপ্রাপ্ত 10 জন, টোটাল 24 জনের নামে, শেখ হাসিনা সহ তাদের নামে 30 জনের নামে একসাথে এভাবে হঠাৎ করে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। কিন্তু ওয়ারেন্ট জারি হওয়ার 2 দিন আগে একটি কাজ করে ফেলেছেন তাজুল ইসলাম প্রধান চিফ প্রসিকিউটর। সেই কাজটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকেই একটি আইন তৈরি করে ফেলেছেন, যেই মানুষটার নামে সরকারি কর্মকর্তা, উনি যেই লেভেলেরই হোক, যার নামেই অপরাধ ট্রাইব্যুনালে হুলিয়া জারি হবে, তার চাকরির সাথে সাথে সরকারি চাকরি করার অধিকার সে হারিয়ে ফেলবে। এখন যে 14 জন সেনা অফিসার কর্মরত আছেন তারা কিন্তু বড় বড় পজিশন গুলা হোল্ড করছেন। এখন এই আইনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে তাদের চাকরিচ্যুত অলরেডি সরকারি আইনে, আদালতের আইনে শেষ হয়ে গিয়েছে। এখন যতটুকু সময়, যে কটা দিন থাকবে, সে কটা দিন দায়িত্ব নিতে হবে সেনাপ্রধানকে। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি এখন তাদেরকে সেই পজিশনগুলোতে হোল্ড করান, বসিয়ে রাখেন, তারা যদি বেতন ভাতা পান এই কয়টা দিনের, এটা 1 সপ্তাহ হোক আর 2 সপ্তাহ হোক, যে কয়টা দিন পাবে সেটার জন্য জবাবদিহি করতে হবে কোনো একদিন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। ওয়াকারুজ্জামান বিষয়টা বুঝতে পেরেছেন, কিন্তু বুঝতে পারার পরেও উনি বিশ্বাস করতে পারেননি, উনি বিলিভ করতে পারেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন উনার সাথে মিষ্টি হাসি কথার ভিতরে থেকেও যে সেনাবাহিনীর এই 24 জনের নামে একেবারে খুব স্বল্প সময়ে সেনাবাহিনী বুঝে ওঠার আগেই ওয়ারেন্ট জারি হয়ে যাবে একই দিনে। প্রিয় দর্শক, সেই কারণে এখন সেনাকুঞ্জের ভিতরে যেই লড়াইটা চলছে, মৌন লড়াই, মানসিক লড়াই, সেটা হলো অপরাধীরা এক গড়ে হয়ে গিয়েছেন। আর যারা জুলাই যোদ্ধাদের পক্ষে ছিলেন, যারা বলেছিলেন 2 অগাস্ট 2024, যেই সেনা অফিসাররা এই জেনারেল ওয়াকারুজ্জামানের মিটিংয়ে এসে বলেছিলেন আমরা কোনো নিরপরাধ বাংলাদেশের মানুষের গায়ে গুলি চালাতে পারবো না, সেই কথা বলার পরে সেই স্টেজে যে দৃশ্যটা দেখেছিলেন ওয়াকারুজ্জামান, যেখানে মোনাজাতে আমিন আমিন বলেছিলেন ওয়াকারুজ্জামান, সেখানে সেই দৃশ্যের কারণে আজকের এই প্রেক্ষাপটে, আজকের এই সময়ে ওয়াকারুজ্জামান বড় ধরনের চিন্তা, দুশ্চিন্তায় আছেন কি করে আগামী দিনগুলা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মুখোমুখি হবেন। যে বাহিনীর জন্য আমরা হাজার হাজার কোটি টাকা খরচ করি, আমাদের ট্যাক্সের টাকায় যারা বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকায় যারা অট্টালিকায় থাকেন, প্রাসাদ করে, যাদের সন্তানরা ভালো স্কুলে পড়ে, যারা ভালো রেশন পায়, যারা এসিতে চলে, আর আমরা রোদে ঘামে কষ্টে আমাদের অর্জিত সেই ট্যাক্স দিয়ে তাদেরকে পালি। আমরা দেশের মালিক, তারা দেশের পাহারাদার।
কেন আমরা তাদেরকে এই দায়িত্ব দিই? আমরা শান্তিতে ঘুমাবো, তারা দেশ এবং জনগণকে পাহারা দেবে, তাই তো? কিন্তু যদি গল্পটা হয় ভিন্ন, অর্থাৎ আমরা আমাদের শত্রুদের ভয়ে নয়, আমার দেশপ্রেমিক বাহিনীর ভয়ে তটস্থ থাকবো। কখন গভীর রাতে আমার ঘরের দরজায় কড়া নাড়বে, কখন একটি কালো গ্লাসের গাড়ি এসে আমার মুখ চেপে ধরে আমাকে অদৃশ্য স্থানে নিয়ে যাবে, তারপর আমার মাথায় বালিশ ঠেকিয়ে দুরং ঢুকিয়ে দেবে, আমার বুকটা চিড়ে আমার পায়ে ইট বেঁধে সুন্দরবনের কোন নদী কিংবা বুড়িগঙ্গা অথবা মুন্সিগঞ্জ অথবা ঢাকার নিকট কোনো নদীতে আমাকে ডুবিয়ে দেবে। এই দৃশ্যগুলো গত 16 বছর ঘটেছে বাংলাদেশে। যাদেরকে আমরা আমাদের ট্যাক্সের টাকা দিয়ে পেরেছি, পুষেছি, খাবার জুগিয়েছি, তাদের সন্তানদের ভালো পোশাকের ব্যবস্থা করেছি, যারা বাংলাদেশের সবচেয়ে ভালো স্কুলে পড়েছে, যাদের সন্তানরা আমাদের টাকায়, তারা আমাদেরকে পাহারা না দিয়ে তারা আমাদের শত্রুদের সাথে বন্ধুত্ব করে আমাদের জীবনকে আতঙ্কে ফেলে দিয়েছিল। 16টা বছর এই দেশ ছেড়ে বহু মানুষ পালিয়েছিল কেবল বাঁচার জন্য। 16টা বছর বহু মানুষ নিজ ঘরে ঘুমোতে পারেনি, জলে বনে জঙ্গলে কেটেছে। 16টা বছর বহু মানুষ জেলে কাটিয়েছে নির্যাতনে। আবার এই 16টা বছর বহু মানুষ আয়না ঘরে এক ভয়াবহ জীবন পার করছে। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আমার এই বক্তব্য পুরো বাহিনীর জন্য নয়। আমার দেশের এই বাহিনীর অধিকাংশ অফিসার সদস্য এখনো দেশপ্রেমিক। দেশের জন্য তারা লড়াই চালিয়ে যাচ্ছেন বলেই এই দেশটি এখনো টিকে আছে। যখন 24-এর বিপ্লব ব্যর্থ হতে যাচ্ছে, যখন র্যাব, বিজিবি, পুলিশ, নিরাপত্তা আরো যত বাহিনী আছে বন্দুকের নল এই দেশের জনগণের বুক বরাবর তাক করেছে, গুলি করছে, একের পর এক লাশ রাজপথে পৌঁছে রক্ত পিচ্ছিল পথে বাংলাদেশ নতুন আরেকটি অন্ধকারের দিকে যাচ্ছিল, তখন সেনাবাহিনীর ভেতর থেকে দেশপ্রেমিকরা জেগে উঠেছিল, বলেছিল, মিস্টার ওয়াকার, আমরা একটা গুলি চালাতে পারবো না। এই দেশের মানুষের বুকে গুলি চালাতে আমাদের জন্ম হয়নি, শত্রুকে গুলি চালাতে আমরা প্রস্তুত। সেই বাহিনীর চাপে শেষ পর্যন্ত সেনাবাহিনী বন্দুকের নল ঘুরিয়ে নিয়েছিল। 24 সার্থক হয়েছে, বিজয় পেয়েছি আমরা। দর্শক, বাংলাদেশের 23 জন ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হয়েছে, চূড়ান্ত নথি দাখিল করা হয়েছে প্রসিকিউশনে। আপনারা জানেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আর থানার মামলার ধরন এক নয়। থানাতে যে কেউ কারো নামে একটা অভিযোগে মামলা করতে পারে, কিন্তু আন্তর্জাতিক আদালতের ধরন হলো তার বিরুদ্ধে তথ্য উপাত্ত প্রমাণিত হওয়ার পর তার বিরুদ্ধে মামলা বা চার্জশিট গঠন করা হয় বা তদন্ত রিপোর্ট তৈরি করে পেশ করা হয়। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর 54 বছর পর গত 16 বছরে হাসিনার রেজিমের পাপের বোঝা এত ভারী হয়েছে যে আমাদের 23 জন বাহিনীর সর্বোচ্চ পজিশনের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল, তারপর হচ্ছে মেজর জেনারেল, এরকম বহু বড় বড় সামরিক কর্মকর্তার নাম উঠে এসছে। কেবল একটি বাহিনীর সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই 5 জন সদস্য এই মামলায় আসামি হয়েছে এবং প্রমাণ হয়েছে তারা এই অপরাধে অভিযুক্ত। যে ডিজিএফআই এর জন্য বিশাল বাজেট তৈরি করে রেখেছে সরকার, কেবল শত্রুর হাত থেকে এই দেশকে রক্ষা তারা গোয়েন্দা তৎপরতা চালাবে, সেই ডিজিএফআই গত 16টা বছর শত্রুর হয়ে কাজ করেছে এই দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে। এর চেয়ে বড় লজ্জা কিছু হতে পারে? আবার যারা এদেরকে রক্ষায় কাজ করছে, একবার চিন্তা করেন, যারা শপথ পড়ে, কোরআনে হাত দিয়ে শপথ পড়ে এই দেশ, দেশের মাটি এবং দেশের জনগণের জন্য তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন, তারা কোরআনে হাত দিয়ে, আল্লাহর কোরআনে হাত দিয়ে যে শপথ করেছে সেই শপথকে তারা ভঙ্গ করেছে, তারা শত্রুর হয়ে কাজ করেছে। আমাদের ওপারের শত্রুরা লিস্ট তৈরি করে দিত, আর আমাদের এবারে দেশপ্রেমিক বাহিনীর ভেতরে থাকা শত্রুরা সিরিজ আমাদের এই দেশের গণতান্ত্রিক বা বিরোধী মতের মানুষকে হত্যা করেছে। বাংলাদেশের 27 গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন সামরিক অফিসারের বিরুদ্ধে মামলা হওয়ার পর ক্যান্টনমেন্ট একটা ঝড় চলছে। বিভিন্ন সূত্র দাবি করছে সেনা প্রধানকে নিয়ে গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক হয়েছে ক্যান্টনমেন্টে। একটি পক্ষ যারা এই অপরাধের সাথে জড়িত, তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন একটি সামরিক কূপ করার জন্য। তারা বলছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু আমাদের লোক, তাকে দিয়ে চাপ দিয়ে সামরিক দেশের সামরিক বা জরুরি অবস্থা জারি করুন, ইউনূসের হাত থেকে ক্ষমতা কেড়ে নিন, আমরা আপনার সঙ্গে আছি। কে বলছে? সেনাবাহিনীর সেই পূর্বের ফ্যাসিস্ট রেজিমের দোসরা যারা এখনো বহাল তবিয়তে আছেন, গুরুত্বপূর্ণ পদে আছেন, তারা ওয়াকারুজ্জামানকে চাপ দিচ্ছেন। ওয়াকারুজ্জামান আসলে ভেবে পাচ্ছেন না তিনি কি করবেন। একদিকে তিনি দেশপ্রেমিক, সত্য কথা, অন্যদিকে তিনি আওয়ামী প্রেমিক। একদিকে তিনি ধার্মিক, অন্যদিকে তিনি তার অনুসারীদের রক্ষায় ব্যস্ত বা চিন্তা করছেন বাঁচাতে। কোনটা করবেন? সেনা প্রধানদের যতটুকু সাহস নিয়ে চেয়ারে বসতে হয়, কেন যেন মনে হয় ওয়াকারুজ্জামান সেই সাহসটা তার বুকে লালন করছেন না। তার পক্ষের লোকদের চাপ, পাশাপাশি দেশকে নিয়ে তাকে আবার চিন্তা করতে হচ্ছে। আমি ওয়াকারুজ্জামানকে পুরোপুরি দোষী করবো না, কিন্তু আমার বিশ্লেষণটা বুঝতে যদি আপনাদের কষ্ট হয়, একদম খোলামেলা বলি, ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক, কিন্তু আওয়ামীও প্রেমিক। দেশপ্রেমিক আওয়ামী প্রেমিক একসাথে চলতে পারে না। 2, ওয়াকারুজ্জামানের উপর ব্যাপক চাপ আসছে। আবার এই বাহিনীর মধ্যে যারা দেশপ্রেমিক তাদেরও চাপ আছে ওয়াকারুজ্জামানের উপর, খবরদার স্যার, কোনো জরুরি অবস্থা হবে না এবং কোনো খুনিকে আপনি রক্ষা করবেন না। একদিকে খুনিরা বলছে তাদেরকে রক্ষা করুন, আরেকদিকে বলছে দেশপ্রেমিকরা রক্ষা করবেন না। সেনাবাহিনীর মধ্যে পক্ষ এবং বিপক্ষে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে। এগুলো ভেতর থেকে বিভিন্ন তথ্য আসছে অসমর্থিত সূত্রে, কনফার্ম সত্য কিনা আমি বলবো না,
এই তথ্যগুলো আসতে শুরু করেছে, প্রচুর মেসেজ আসতে শুরু করেছে। গতকাল গভীর রাত পর্যন্ত মিটিং চলেছে ক্যান্টনমেন্টে, এমন দান করছেন কেউ কেউ। বলা হচ্ছে যে 23 জনের তালিকায় মামলা হয়েছে তাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর কাছে কাগজ চলে গেছে গ্রেফতারি পরোয়ানা, এবং এর মধ্যে 11 জন স্টিল গুরুত্বপূর্ণ পদে এখনো বহাল আছেন, মানে অবসরপ্রাপ্ত না, তারা রানিং দায়িত্ব পালন করছেন। 23 জনের মধ্যে 11 জন এখনো কর্মরত রয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায়, এবং এরাই চেষ্টা করছেন পর্দার অন্তরাল থেকে একটা বড় কিছু করতে, এবং এদেরকে প্রতি মুহূর্তে ওপার থেকে ডিরেকশন দেওয়া হচ্ছে কি করতে হবে। বাংলাদেশের ভেতরে একটা বিপর্যয় ঘটাতে চাইছে ওপার থেকে এজেন্সিগুলো, আর সেই এজেন্সির বার্তাগুলো বহন করছে সেই ফ্যাসিস্ট রেজিমের অফিসাররা, আবার সেগুলোকে মোকাবেলা করছে দেশপ্রেমিক বাহিনী। এখনো আমাদের দেশপ্রেমিক বাহিনীর সংখ্যাটা বেশি, কিন্তু সামরিক বাহিনীর ঊর্ধ্বতন দায়িত্বশীলরা অধিকাংশই হাসিনার দর্শক ছিলেন, এবং হাসিনা গত 16 বছরে যত পদায়ন করেছেন বেছে বেছে 90% পদায়ন করেছেন তার দলের লোকদেরকে দেখে, আর 10% কোনোভাবে ঢুকেছে বা ওই সময়টা নিজেকে মানে তার পরিচয় গোপন করে বা নিজের আদর্শকে গোপন করে ঢুকেছেন দেশকে রক্ষায়। আমি সরকারকে আজকে একটা অনুরোধ করতে চাই, বাংলাদেশ সরকারকে। সেটা হচ্ছে আমার পিছনে যে ফটোটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে তুরস্কের পৃথিবী বিখ্যাত ওয়ার্ল্ড মোস্ট ডমিনেন্ট ড্রোন বাইরাক্টার TV-20। এই ড্রোনটা রেভলিউশনারি এবং গেম চেঞ্জার। কেন? এটা একটানা 27 ঘন্টা আকাশে উড়ে 25,000 ফিট উপর থেকে এটা একদম লেজার গাইডেড আপনার অ্যাটাক মানে করতে পারে, এবং স্মার্ট কোয়াইট ইট ক্যান ইলুড রেডার সিস্টেম, অর্থাৎ রেডার সিস্টেমটাকে, অর্থাৎ রাডার যেটাকে আমরা বলি বাংলাতে, সেটাকে ফাঁকি দিয়ে মানে আক্রমণ করতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম বলতে চাই না, তারা অনেক পৃথিবী বিখ্যাত দেশের ড্রোন আনছে আপনাদের কাছে। সুতরাং আমাদের আকাশ ব্যবস্থা যদি আমরা প্রোটেক্ট করতে না পারি এবং বৃদ্ধি না করতে পারি ক্যাপাবিলিটি, বাংলাদেশের মিলিটারি ক্যাপাসিটি বিল্ডিং যতই আমরা বলি না কেন, এটা গুণগত আসলে ওই অর্থে কোনো পরিবর্তন হবে না। কেননা বর্তমান যুদ্ধ শুধু ফাইটার জেটসের ভিতরে সীমাবদ্ধ নয়, ড্রোন একটা রেভলিউশনারি এবং রিমার্কেবল পরিবর্তন বা পার্ট অফ দ্য ওয়ার রাইট নাও। ফর এক্সাম্পল, এই সেই তুরস্কের বিখ্যাত আপনার ড্রোন বাইরাক্টার TV, যা আপনার তুরস্ক ইউক্রেনকে প্রোভাইড করতেছে বর্তমান যুদ্ধে, যে কারণে রাশিয়া রীতিমতো হিমশিম খাচ্ছে, রাশিয়ার মতো পরাশক্তি দেশ এই ইউক্রেনের মতো একটা দেশের সাথে যুদ্ধে। সো আমার সরকারকে অনুরোধ, পার ইউনিট যদি আমরা বলি সম্ভবত 10 কোটি টাকার মতো পড়বে। প্রয়োজনে প্রবাসীরা, আবার বলছি, এগুলো প্রোভাইড করবে লোন হিসাবে, সাহায্য হিসাবে। বাংলাদেশের প্রবাসীরা দেশপ্রেমিক, তারা বদ্ধপরিকর। সরকারকে আমার বিনীত অনুরোধ, প্রথম একটা অনুরোধ করতে যাচ্ছি সরকারকে, এই ড্রোনটা বাংলাদেশ চাইলেই তুরস্ক এটা প্রোভাইড করবে, সবাইকে করবে না। ভারতের প্রস্তাবে তারা রিজেক্ট করেছে, তারা ভারতকে এটা সরবরাহ করবে না, যার কারণে ভারতেরই খুব। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।